কার মার্কেটে একটা লোক যদি সরকারিভাবে টাকা পাঠায় সে বেশি টাকা পাবে বেসরকারিভাবে টাকা পাঠানোর চাই। আমরা কখনোই শ্রীলঙ্কার মতো হইনি, পাকিস্তানের মতো হইনি। আমাদের রিজার্ভ সবসময়ই এখন পর্যন্ত 3 মাসের ইম্পোর্ট কাভারেজের বেশি আছে। এক্সচেঞ্জ রেটটা কিন্তু স্টেবল আছে। আমাদের এক্সচেঞ্জ রেটটা 120 টাকাতে এখন স্টেবল আছে। গত 3 মাস ধরেই কিন্তু এটা এই পর্যায়ে আছে। আমি আসার পরে যেটা ছিল যে ক্রলিং পেগের যে ব্যান্ডটা ছিল সেটা 1% ছিল, সেটা 2.5% করে দেওয়া হয়েছে এবং তাতে সর্বোচ্চ মূল্য হয় 120 টাকা। তা ওইখানেই এখন মোটামুটিভাবে গত 1 মাস 1.5 মাস ধরে ওইখানেই যে স্থিতিশীল আছে। কার মার্কেটের সাথে পার্থক্য কিন্তু এখন আর নেই। 1 টাকা আছে, কিন্তু যদি আমি ইনসেন্টিভ দিই তাহলে কার মার্কেট কম ইন্টারব্যাংক মার্কেটের চাইতে। এটা কিন্তু বাংলাদেশে কোনোদিন হয় নাই, এটা মনে রাখতে হবে যে কার মার্কেটে একটা লোক যদি মানে সরকারিভাবে টাকা পাঠায় সে বেশি টাকা পাবে বেসরকারিভাবে টাকা পাঠানোর চাইতে। এই জিনিসটা প্রথম আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পজিটিভ থিং, যে একটা এক্সপেকটেশনের মধ্যে একটা পার্থক্য তৈরি করে ফেলছি আমরা। তো আমি আশাবাদী যে এক্সচেঞ্জেরটাকে যদি স্টেবল থাকি আমরা এটা করতে পারবো। ব্যালেন্স অফ পেমেন্টের সাইডে যদি আমরা দেখি, যখন 14ই অগাস্টে আমি এই গভর্নরশিপ নিই তখন আনপেইড যে বিলগুলো ছিল সরকারের বিল, এগুলো যেটা সরকারিভাবে সরকার সার আমদানি করেছে, গ্যাস আমদানি করেছে, তেল আমদানি করেছে, বিল দিতে পারেনি, শোধ করতে পারেনি, সে পরিমাণটা ছিল $2 বিলিয়ন মতো। এখন এটা কত আছে? এটা এখন আছে $1.2 বিলিয়ন, 800 মিলিয়ন আমরা কমিয়ে ফেলেছি। তো দেখা যাক, ইনশাল্লাহ হয়তো 2-3 মাসের মধ্যে আমরা এটাকে শূন্যের কোঠায় নিয়ে যেতে পারবো। তো আমরা আশাবাদী যে আমরা যেগুলো জিনিসগুলো হয়েছে সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আমরা কি চাই? আমরা চাই রিজার্ভটা যেন আরও বাড়ে। আমাদের রিজার্ভ আছে, আমরা কখনোই মানে শ্রীলঙ্কার মতো হইনি, পাকিস্তানের মতো হইনি। আমাদের রিজার্ভ সবসময়ই এখন পর্যন্ত এটা 3 মাসের বেশি আছে, 3 মাসের ইম্পোর্ট কাভারেজের বেশি আছে। এবং এটা অবশ্যই সেইভাবেই রাখতে হবে, বাড়াতে হবে আগামীতে। যে জিনিসটা আমি করেছি, অতীতে প্রতি মাসে 1 থেকে 1.1 বিলিয়ন করে বাজারে রিজার্ভ থেকে ছাড়া হতো ডলার। আপনাদের সবাই মনে আছে সেটা। এখন কিন্তু গত 1 মাসে কিন্তু আমি 1 বিলিয়ন না, একটা ডলারও ছাড়িনি, উল্টো কিছু কিনে রিজার্ভে দিয়েছি। এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে ফরেন এক্সচেঞ্জ যে মার্কেটটা আছে, মার্কেটটা তো আমাদের বড়। মার্কেট কতখানি বড়? মার্কেটে আমাদের ইম্পোর্ট হয় প্রায় 75-80 বিলিয়নের মতো আমাদের ইম্পোর্ট হয়। সার্ভিস পেমেন্ট হয় আরও কয়েক বিলিয়ন। সব মিলিয়ে হয়তো আমরা 80-90 বিলিয়নের মতো আমরা খরচ করি এই মার্কেট থেকে তুলি। এই মার্কেটের সরবরাহটা আসে কোথা থেকে? সরবরাহ আসে আমার এক্সপোর্ট থেকে আসে প্রায় 50 বিলিয়নের মতো। আমাদের রেমিটেন্স আসে প্রায় 24 বিলিয়নের মতো। তো এখানে 74 বিলিয়ন হয়ে গেল। আরও কিছু সার্ভিস টার্ভিস মিলিয়ে সেখানে আরও 80 বিলিয়ন আসে। 80 মিলিয়ে এটা মোটামুটি একটা ব্যালেন্স আছে। তো আমি চাচ্ছি এই 80 বিলিয়ন থেকেই সবাই যেন তাদের কার্য সম্পাদন করে। এখানে সরকার যেন 1 পয়সা দিতে না হয়, রিজার্ভ থেকে যেন আমাকে এখানে সাপোর্ট দিতে না হয়। আমরা কোনো সাপোর্ট দেব না। এক্সচেঞ্জ রেটটা পুরোপুরিভাবে সরবরাহ এবং চাহিদা, বাজারের সরবরাহ এবং বাজারের ফরেন এক্সচেঞ্জের চাহিদা, এই দুটোর ভিত্তিতেই নির্ণীত হবে। এবং আমি আশাবাদী এই জন্য যে এটা 120ই থাকবে, এই জন্য যে মোটামুটিভাবে $1 বিক্রি না করেও এক্সচেঞ্জ রেট ওইখানেই আছে গত 1 মাস ধরে। এখানে তো কোনো সাপোর্ট দেওয়া হয়নি। কাজে এটাই ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট আমি মনে করি। এবং এটা যদি আমরা এখানে রাখতে পারি, আমাদের ইন্টারেস্ট রেট সাপোর্ট আমরা দিচ্ছি বাজারকে। ইন্টারেস্ট রেট তো অনেক হাই বাংলাদেশে, আমাদের আশেপাশে যে কোনো দেশের চাইতে আমাদের ইন্টারেস্ট রেট হাই। ফলে টাকাটা কিন্তু খুব অ্যাট্রাক্টিভ। টাকাতে আমি এখন 12-13-14% ইন্টারেস্ট পাচ্ছি। ডলারে করলে আমার 5-6% পাবো। 5-6% আর 14%-এর মধ্যে বিশাল তফাৎ। আমি কেন ডলার কিনতে যাবো? আমি তো টাকাতেই রাখবো আমার টাকা। সেই জন্য এই পার্থক্যটা আমাকে ধরে রাখতে হবে। আস্তে আস্তে আমি কমিয়ে আনবো। যখন ইনফ্লেশনটা কমে যাবে, আমেরিকার ইনফ্লেশন কত এখন? 2.5%। আমার ইনফ্লেশন কত? 11.5%। তাহলে তো আমার মুদ্রার মান তো 1 থাকতে পারে না। কাজে আমাকে ইনফ্লেশনটা কমে যদি আমি 4-এ নিয়ে আসতে পারি, তাহলে পার্থক্য হবে 1-2%। বছরে 1-2% করে ডেপ্রিসিয়েট করতে পারবে, আমার কোনো অসুবিধা নেই। তো এই স্টেবিলিটিটা আনাটা হচ্ছে আমার মূল লক্ষ্য।